ভোলা ও কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও আব্দুর রহমান। প্রথমে যাচ্ছি ভোলা। ছোটন, আবহাওয়ার কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জানাবেন? বুবলি, আজকের যে আবহাওয়া পরিস্থিতি বলা যায় একই রকম রয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এখনো সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নৌ বন্দরে এখনো ১ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, যে কারণে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে উপকূলীয় জেলা ভোলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও এই মুহূর্তে বৃষ্টিপাত নেই, সকাল থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমরা জেনেছি। তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আজও কিন্তু ভোলার অভ্যন্তরীণ রুটে লং চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, এমনটি আমরা জেনেছি। যদিও নদীর বর্তমানে যে অবস্থা বলা যায় যে গতকালকে যে পরিস্থিতি ছিল উত্তাল ঢেউ এটি নেই। তবে আশঙ্কা করা হচ্ছে যখন যেহেতু এখন অমাবস্যার জো চলে, তো সেই হিসাবে বলা যায় যে দুপুর নাগাদ কিন্তু নদীর পানি আরও বৃদ্ধি পাবে। যদিও গতকালকে নদীর পানি বৃদ্ধি পেয়েছিল 147 সেন্টিমিটার বিপদসীমার উপরে, যেটি এই মৌসুমে সর্বোচ্চ ছিল। এবং এই যে নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু উপকূলীয় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ, এমনকি আমরা দেখেছি। তো আজকেও যেহেতু অমাবস্যার যে প্রভাব সেটি রয়েছে, তো সেই হিসাবে বলা যায় আজও উপকূলীয় জোয়ার এলে উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে, এমনটি আমরা জেনেছি। তো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সতর্কতা সংকেত নামানো হয়নি, সেই হিসাবে ভোলা, লক্ষ্মীপুর সহ যে অভ্যন্তরীণ 10টি রুট রয়েছে সেখানে লঞ্চ চলাচল আজও বন্ধ রাখা হয়েছে। এবং একই সাথে যে অন্যান্য ছোট ছোট ইঞ্জিন চালিত ট্রলার এবং স্পিডবোট সেগুলো বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে, এমনটি আমরা দেখেছি। আজও আমরা ইলিশা ঘাট সহ বিভিন্ন ঘাটে খবর নিয়েছি, দেখেছি যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে এসেছিলেন ঘাটে। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে তাদের অনেকেই ভোগান্তিতে পড়েছেন, কেউ কেউ আবার বাড়িতে ফিরে গেছেন, এমনটি আমরা দেখেছি। তো সব মিলে বলা যায় আবহাওয়ার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হলে বলা যায় যে এই নৌযান চলাচল স্বাভাবিক হবে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে ভোলার যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। আমরা যুক্ত হব কক্সবাজার, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি সেখানকার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নয়ন ভাই। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢেউগুলো ঘন ঘন রূপ পাল্টাচ্ছে। যে কোনো বড় ধরনের ঢেউ আসতে পারছে দৈত্য আকারের, এবং কক্সবাজারের যেই সুগন্ধা, লাবণী, কলালতলী পয়েন্ট, সেখানে 3 পয়েন্টে কিন্তু ভাঙন শুরু হয়েছে। সবচেয়ে বেশি ভাঙন শুরু হয়েছে লাবণী পয়েন্টে এবং মেরিন ড্রাইভ সড়কের। এবং মেরিন ড্রাইভ সড়কের যেই রাস্তাগুলো রয়েছে, যেহেতু একদিকে পাহাড় একদিকে সমুদ্র, এবং এই সমুদ্রের ঢেউ এবং পাহাড়ের যে একাকার হয়ে রাস্তাগুলো পর্যটক চলাচল অনুপযোগী হয়ে গেছে। এবং কক্সবাজারের যেই সেন্ট মার্টিন, সোনাদিয়ার দ্বীপ, মহেশখালী এবং কুতুবদিয়ার যেই নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকে ওখানকার লোকালয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মৎস্যঘের এবং চিংড়ি এবং শুটকি প্রক্রিয়াজাতকরণের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে ওখানকার ব্যবসায়ীরা। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের উদ্ধার তৎপরতা যেহেতু দুর্ঘটনা ঘটে না, এবং পানি যেহেতু ঢুকেছে এবং বন্যার যেই আর্থিক সহায়তা দরকার সেটিও এখনও চালু হয় না। হয়তো জেলা প্রশাসন অত্যন্ত সময়ের মধ্যে তারা সেটি চালু করবে, এবং তাদের বিভিন্ন ধরনের সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকায় কিন্তু কোনো ধরনের বেড়িবাঁধ বা সমুদ্র সুরক্ষা বাঁধ এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। পানি উন্নয়ন বোর্ডে যেই বাঁধটুকু দেওয়া হয় সেটিও শুধুমাত্র ক্ষণস্থায়ী বাঁধ, এটা বালির বাঁধের মতোই, যে কোনো মুহূর্তে এটাতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বলে লোকাল যারা সমুদ্র নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, তারা বলেছেন যে এটা নিয়ে প্রচুর পরিমাণে যেই দুর্নীতি হয় এবং যার কারণে বাঁধগুলো স্থায়ী হয় না। এখানকার যারা
অধিবাসী এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দাবি হলো যেন সরকার দ্রুত সময়ের মধ্যে যেন এখানে স্থায়ী এবং উন্নত প্রযুক্তি দিয়ে যেন এখানে বেড়িবাঁধ নির্মাণ করা হয় এবং এখানকার যেই অবকাঠামোগুলো যেন আন্তর্জাতিক যেই মান রয়েছে সেটি যেন নিরূপণ করা হয় এবং এখানে যারা ঠিকাদার প্রতিষ্ঠান থাকবে তাদের প্রতি তারা যেন এখান থেকে দুর্নীতির মাধ্যমে তাদের এই যে পর্যটন শিল্পের জন্য ক্ষতি করার না করে সেজন্য উদাত্ত আহ্বান জানিয়েছে। আরেকটা বিষয় সেটি হলো যে কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু এই বৈরী আবহাওয়াতে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে। তাদেরকে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা বর্ষাকালে সমুদ্র দেখতে তাদের অনেক ভালো লাগে এবং তারা ঝড় বৃষ্টিতে যে দৈত্যাকারে যে ঢেউগুলো আসে এবং সমুদ্রের যে গর্জন সেটি বিশাল আকারে তাদের সমুদ্রের আসতে পারে, এটা দেখতে অনেক ভালো লাগে এবং এটাতে কিন্তু অনেক ধরনের বিপদ ঘটে। গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর মধ্যে 2 জন জীবিত ফিরলেও 2 জনের মরদেহ পাওয়া হলো। অরিত্র নামের হাসানের এখনও মরদেহ পাওয়া যায়নি। তার পরিবার এক প্রকার খালি সন্তানের মরদেহ ছাড়াই ফিরে গেছে। এবং আরেকটা বিষয় যেটি সেটি হলো যে কক্সবাজারের যেই বিভিন্ন ধরনের উৎপাদন শিল্পগুলো রয়েছে সেগুলোও কিন্তু সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে ওখানে পানি ঢোকার এবং এই যে বেড়িবাঁধ না থাকার কারণে তাদের যে হাজার কোটি টাকার বিনিয়োগ নিমিশে শেষ হয়ে যায়। এজন্য সরকারের কাছে তাদের জোর দাবি যেন সরকার উন্নত প্রযুক্তি দিয়ে যেন তাদের এই বিষয়টাকে রক্ষণাবেক্ষণ করে এবং জেলা প্রশাসন, পুলিশ এবং বিচ কর্মীরা পর্যটকদেরকে বারবার সতর্ক করার পরেও কিন্তু তারা সেই পর্যটকরা সতর্কবাণী শুনে না। লাল পতাকা এবং মাইকিং করে পর্যটকদের সমুদ্রে না নামার জন্য বারবার মাইকিং করা হচ্ছে, কিন্তু যারা ঘুরতে আসে তারা তাদের এই বাধাটুকু মানে না এবং তারা নিজের অজান্তে সমুদ্রে চলে যায় এবং আনন্দ ফুর্তি তখন নিমিশেই বিষাদে পরিণত হয়। এবং আরেকটা বিষয় যেটা হলো যে কক্সবাজারের পর্যটনের সাথে এই বেড়িবাঁধের যথেষ্ট সৌন্দর্য হবে। যদি এটা নির্মাণ করা হয় তাহলে কক্সবাজার পর্যটন শিল্পের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা ছিল সর্বশেষ কক্সবাজার থেকে।